আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের 25টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা একটি এমসিকিউ দিয়েছি যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কি বলে? তোমরা জানো অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বলি রাসায়নিক বন্ধন। আর ইলেকট্রন আসক্তি আমরা কাকে বলি নিশ্চয়ই তোমরা জানো যে কোনো একটা পরমাণু তার শেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর তড়িৎ ঋণাত্মকতা নিশ্চয়ই জানো সমযোজী অণুতে বন্ধন জোড় যে ইলেকট্রন থাকে সেটি কোনো একটা পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। আর ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে সমযোজী অণুসমূহের মধ্যে যে দুর্বল আকর্ষণ বল কাজ করে সেটি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। সুতরাং যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে সেটি হচ্ছে রাসায়নিক বন্ধন। 2 নাম্বার দেখো হলো এখানে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এখানে আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু একটু মাইনাস দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে বলা হচ্ছে যে ফ্লোরিন 19 এর ভর এবং এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পারমাণবিক সংখ্যা আমাদের 9 দেওয়া আছে। এখান থেকে আমরা নিশ্চয়ই যে জিনিসটি সবাই দেখতে পাচ্ছি সেটি হলো যে ফ্লোরিনে ইলেকট্রন সংখ্যা একটা বেশি আছে স্বাভাবিক ইলেকট্রনের তুলনায়, যেহেতু এখানে একটা মাইনাস আছে। তাহলে একটু দেখো এই সংকেত থেকে আমরা একটু তথ্যগুলো মিলানোর চেষ্টা করি। নিউটন সংখ্যা 9 কিনা দেখো, নিউটন সংখ্যা হচ্ছে ভর থেকে আমরা পারমাণবিক সংখ্যাটা বাদ দিব, তাহলে 19 থেকে 9 বাদ দিলে হয় 10। তার মানে নিউটন সংখ্যা এখানে 9, এটা হবে না, এটা হচ্ছে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভর সংখ্যা 19। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো উপরে যেটা থাকে আমাদের সেটি হচ্ছে ভর সংখ্যা। তার মানে এখানে ভর হচ্ছে 19, এটা ঠিক আছে। আর এটা আমাদের হচ্ছে না। ইলেকট্রন সংখ্যা 10। দেখো এখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা আমরা জানি সমান হয়, কিন্তু মাইনাস থাকায় একটি ইলেকট্রন বেড়ে গেছে, তাহলে ইলেকট্রন হবে 9 একে 10টা। তার মানে এটাও ঠিক। তাহলে 2 এর 2 এবং 3 কোনটা হচ্ছে? এটা হচ্ছে গ নাম্বার। এবার চলো 3 নাম্বারটা আমরা দেখার চেষ্টা করি। এই যে আমরা একটা সংকেত দেখতে পাচ্ছি, বলা হচ্ছে অক্সিজেনের যোজনী কত? এটা আমাদের জানা আছে সবারই নিশ্চয়। অক্সিজেন মৌলের যোজনী হচ্ছে 2। এবার আমরা 4 নাম্বারে যাওয়ার চেষ্টা করি। দেওয়া আছে কপার সালফেট যৌগটির আধান কত? তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটি যৌগের, সেটা আমরা যে কোনো যৌগই নেই না কেন, তার মোট আধান সবসময় হবে 0। যেহেতু কপার সালফেট একটি যৌগ, সুতরাং এর আধান হচ্ছে আমাদের 0। এবার আমরা 5 নাম্বারটার দিকে একটু লক্ষ্য করি সবাই। দেওয়া আছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? তোমরা নিশ্চয়ই জানো ম্যাগনেসিয়ামের যোজনী 2 এবং ফসফেটের যোজনী 3। আমরা সংকেত লেখার সময় যোজনীগুলো বিনিময় করে লিখি। তাহলে কোথায় এটি আছে আমরা একটু দেখব। এখানে এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়ামের যোজনী 2 এখানে গিয়েছে এবং ফসফেটের যোজনী 3 এখানে এসেছে। তাহলে নিশ্চিতভাবে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত এটি হবে। এবার আমরা একটু 5 নম্বরের পরে এবার 6 নম্বরের দিকে একটু লক্ষ্য করি। যোজ্যতা স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করার নিয়মকে কি বলে? তোমরা জানো 2টি ইলেকট্রন বিন্যাস যদি লাভ করত তাহলে সেটাকে আমরা 2 এর নিয়ম বলতাম। তাহলে 8টি থাকলে সেটি হচ্ছে অষ্টক বা 8 এর নিয়ম। এইবার আমরা 7 নাম্বার প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি সবাই। 7 নম্বরে বলা হচ্ছে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে? নিয়নের পারমাণবিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, নিয়নের পারমাণবিক সংখ্যা হলো আমাদের 10। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে তার কাঠামো হয়ে গেছে হলো, যেহেতু 19টা ছিল একটি বাদ দিলে হয়ে গেছে 18টা। তার মানে পটাশিয়াম এখানে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আর ফ্লোরিন এখানে একটি ইলেকট্রন গ্রহণ করে 10টি হয়েছে, যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9, 10 হয়েছে। তার মানে এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগের ক্ষেত্রে
আমাদের পটাশিয়াম আর্গনের নিয়ম মেনেছে, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, আর ফ্লোরিন করেছে হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস, তার মানে এটি নয়। এবার আমরা যদি একটু পরেরটার দিকে লক্ষ্য করি, ম্যাগনেসিয়াম। তোমরা জানো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হয় 2 8 2, সেখান থেকে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে হয় 2 এবং 6। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে ম্যাগনেসিয়ামের ত্যাগ করা 2টি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে হয়েছে 2 এবং 8। তার মানে এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়েছে 2 8 অর্থাৎ 10, অক্সিজেনেরও হয়েছে 2 এবং 8 অর্থাৎ 10। তার মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস 2টি মৌলই অর্জন করেছে এই যৌগে, অর্থাৎ উত্তর হবে আমাদের গ নাম্বার। এবার আমরা 8 নাম্বার এমসিকিউ এর দিকে একটু লক্ষ্য করি সবাই। নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত? তোমরা জানো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, সালফেটের যোজনী 2। আমরা এখন বিনিময় করে লিখব, তাহলেই বুঝতে পারবো যৌগটি কোনটি হবে। এখানে দেখো অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে গিয়েছে, সালফেটের 2 এখানে এসেছে। তার মানে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এটি হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের প্রকৃত সংকেত। এবার 9 নম্বরের দিকে লক্ষ্য করো, ক্যালসিয়াম অক্সাইড কি ধরনের যৌগ? তোমরা জানো ধাতু এবং অধাতু থাকলে সেটি হবে আয়নিক যৌগ। যেহেতু এখানে ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, সুতরাং এটি একটি আয়নিক যৌগ। এবার আমরা একটু 10 নম্বরের দিকে যদি লক্ষ্য করি, ক্লোরিনের যোজনী কত? আমরা নিশ্চয়ই সবাই জানি ক্লোরিনের যোজনী হচ্ছে 1। 17 নম্বর গ্রুপে যারা হ্যালোজেন আছে সবার যোজনী 1 হয়, এজন্য এখানে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এবার আমরা 11 নম্বর যৌগের দিকে একটু লক্ষ্য করি সবাই। দেখো দেওয়া আছে C3H8। এই যৌগের নাম হচ্ছে আমাদের প্রোপেন। এখন প্রোপেন যৌগেতে এখানে দেখো 3টি কার্বন পরমাণু পরস্পর শিকল আকারে যুক্ত থাকে। এই যৌগটিকে যদি আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে যেটি দাঁড়ায়, আমরা 3টা কার্বন দেওয়ার পর বাকিগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করব। তাহলে এখানে এই যৌগটি হবে এরকম গাঠনিক সংকেত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে বলা হচ্ছে 3টি কার্বন পরমাণু পরস্পর শিকল আকারে যুক্ত থাকে। হ্যাঁ দেখো প্রতিটা কার্বন একে অপরের সাথে শিকল আকারে যুক্ত আছে, তার মানে এটা ঠিক আছে। কার্বনের অবশিষ্ট যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। কার্বন নিজেদের মধ্যে এরা শিকল আকারে যুক্ত আছে, আর বাকিগুলো দেখো হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে, তার মানে এটা আমাদের ঠিক। প্রতিটি কার্বনের যোজনী 4। দেখো এই কার্বনের যোজনী 1 2 এই 3 4, প্রত্যেকটারই দেখো 1 2 3 4, তার মানে প্রতিটা কার্বনের যোজনী এখানে আছে 4, তার মানে 1 2 3, তার মানে উত্তর হচ্ছে আমাদের ঘ। এবার আমরা 12 নম্বর যৌগের দিকে একটু লক্ষ্য করি। লেডের যৌগের সংকেত কোনটি? তোমরা জানো লেডের যোজনী হয় 2 এবং 4। তাহলে এই যৌগে দেখো লেডের যোজনী 2, ঠিক আছে। এখানে লেডের যোজনী দেখা যাচ্ছে 5, এটি ঠিক নেই। এখানে লেডের যোজনী তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 4, তার মানে এটিও ঠিক আছে। তাহলে 1 এবং 3 হলে উত্তর হচ্ছে খ। 13 নম্বর দিকে আমরা একটু লক্ষ্য করি, পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? আমরা যোজ্যতা ইলেকট্রন বলতে যেটি সবাই জানি যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষে যে কয়টি ইলেকট্রন থাকে সেটি হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করলে আমরা নরমাল ইলেকট্রন বিন্যাস দেখাই 2 8 8 1, তার মানে পটাশিয়ামের সর্বশেষে একটি ইলেকট্রন আছে, সুতরাং পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1, উত্তর হলো ক। এইবার আমরা 14 নম্বর প্রশ্নের দিকে একটু লক্ষ্য করব। হাইড্রোজেন অণু কি ধরনের বন্ধন দ্বারা গঠিত? দেখো দুইটি হাইড্রোজেন পরমাণু এরা পরস্পর যুক্ত হয়ে একটা অণু গঠন করেছে। আর হাইড্রোজেন যেহেতু অধাতু, সুতরাং দুইটি অধাতু পরস্পর যে বন্ধন গঠন করে সেটি হলো সমযোজী বন্ধন। যদি ধাতু অধাতু হতো তাহলে হতো আয়নিক, আর শুধু ধাতব পরমাণু হলে হতো ধাতব বন্ধন। সুতরাং যেহেতু হাইড্রোজেন অধাতু, সুতরাং দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন অণু গঠন করেছে। এবার আমরা 16 নম্বর প্রশ্নে চলে যেতে চাই। 16 নম্বরের দিকে যদি আমরা 15 নম্বর প্রশ্নে আমরা একটু চলে যাচ্ছি। 15 নম্বর হচ্ছে হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান? তোমরা জানো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2, আর বাকিগুলোর ক্ষেত্রে সবারই 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ সবার ক্ষেত্রে ns2 এবং হয় হচ্ছে np
6, যেহেতু 8টি করে ইলেকট্রন থাকে তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। কারণ আমরা জানি হিলিয়াম ছাড়া প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের শেষে 8টি করে ইলেকট্রন থাকে। এবার আমরা 16 নম্বর প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি। 16 নম্বর বলা হচ্ছে কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? আমরা নিশ্চয়ই সবাই জানি সকল ধাতু যারা তারা সবাই কি বিদ্যুৎ পরিবাহী হয়। অধাতুগুলোর মধ্যে কেউ কেউ বিদ্যুৎ পরিবাহী, কেউ কেউ অপরিবাহী। যেমন কার্বন অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবাহী হয়, কিন্তু সকল অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী নয়। আবার হেরুক আমরা জানি হীরা বিদ্যুৎ অপরিবাহী। শুকনো কাঠের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, সুতরাং উত্তর হবে খ নাম্বার সকল ধাতু। এবার আমরা 17 নম্বর প্রশ্নের দিকে একটু দেখতে চাই। ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন গ্রহণ করে, অ্যানায়ন গঠন করে। তোমরা জানো ধাতু সমূহ সহজে ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং এদের আয়নীকরণ শক্তি হয় কম। আয়নীকরণ শক্তি বেশি হয় কাদের? যারা অধাতু তাদের। আবার অ্যানায়ন গঠন করে কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু ধাতু ইলেকট্রন বর্জন করে, সুতরাং ধাতু ক্যাটায়ন গঠন করে। ইলেকট্রন তো ধাতু গ্রহণ করে না, ধাতু ইলেকট্রন বর্জন করে। সুতরাং উত্তর হবে আমাদের ক নাম্বার। এবার 18তে আমরা চলে যাই। দেখো দেওয়া আছে এখানে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। এখন বলা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা যথাক্রমে। এখানে ইলেকট্রন ছিল হচ্ছে 13টা, 3টি ত্যাগ করেছে, ইলেকট্রন আছে হচ্ছে 10টা। আর দেখো প্রোটন সংখ্যা কিন্তু 13টাই রয়েছে, সুতরাং উত্তর হবে আমাদের খ নাম্বার, যে এখানে ইলেকট্রন আছে 10টি, প্রোটন আছে 13টি। 19 নম্বরের দিকে আমরা একটু লক্ষ্য করি। চিনির সংকেত কোনটি? আমরা নিশ্চয়ই সবাই জানি চিনির সংকেত হলো C12H22 ও 11। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। আর বাকিগুলা নিশ্চয়ই চিনির সংকেত নয়, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা 20 নাম্বার প্রশ্নে চলে যাব। কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না? আমরা জানি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, এবং যে সকল সমযোজী যৌগ পোলার তারাও বিদ্যুৎ পরিবহন করে। তাহলে আমরা দেখব কোনটি বিদ্যুৎ পরিবহন করে না। এখানে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, যেহেতু ধাতু এবং অধাতু আছে, সুতরাং এটা বিদ্যুৎ পরিবাহী। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি সমযোজী হওয়া সত্ত্বেও এটি আমরা জানি পোলার যৌগ, সুতরাং এটা বিদ্যুৎ পরিবাহী। ক্যালসিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, ধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হয়েছে, সুতরাং এটি বিদ্যুৎ পরিবাহী। একমাত্র গ্লুকোজ যেটি সমযোজী কিন্তু পোলার নয়, সুতরাং এটি বিদ্যুৎ অপরিবাহী। সুতরাং আমাদের উত্তর হবে এইটি, যে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না। 21 নম্বর প্রশ্নের দিকে আমরা একটু লক্ষ্য করি। ধাতব খণ্ডে ধাতব পরমাণু সমূহ কি ধরনের বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে? আমরা জানি ধাতব খণ্ডে ধাতব পরমাণু সমূহ ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। কারণ আয়নিক যৌগ হয় ধাতু এবং অধাতুর মধ্যে, সুতরাং এটি উত্তর হবে না। সমযোজী হবে ধাতু অধাতুর মধ্যে, সুতরাং এটি হবে না। আর দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে আমাদের সমযোজী অণুসমূহের মধ্যে, সুতরাং ধাতব খণ্ডে যে বন্ধন থাকে সেটি হলো ধাতব বন্ধন। এবার 22 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। নাইট্রোজেন এর কে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি কক্ষপথ শুরু হয় কে থেকে, কে, এল, এম, এন এভাবে চলে। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে আমরা জানি 1s2, 2s2, 2p3। সুতরাং এখানে আমাদের প্রথম যে শেল, সেই শেলটা হচ্ছে কে শেল। কে শেলে নাইট্রোজেনের ইলেকট্রন থাকবে কয়টি? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টি। তাহলে নাইট্রোজেনের আমরা সহজ ইলেকট্রন বিন্যাস আরেকভাবে করতে পারি, যে নাইট্রোজেন 2 এবং আমাদের 5। তাহলে কে শেলে ইলেকট্রন আছে হচ্ছে 2টি। এবার 23 নম্বর প্রশ্নে আসি। সুপ্ত যোজনী কি? সুপ্ত যোজনী হলো আমাদের কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনী বাদ দেই তাহলে সেটি হবে সুপ্ত যোজনী। তাহলে এখানে দেখো যে যোজনী পরমাণুকে অস্থিতিশীল করে সেটি অবশ্যই নয়, যে যোজনী নির্ণয় করা যায় না সেটিও নয়, যে যোজনী পরমাণুকে স্থিতিশীল করে এটিও নয়। এই যে আমরা বলেছিলাম সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি আমরা বাদ দেই বা পার্থক্য করি তাহলে সেটি হবে সুপ্ত যোজনী। সুতরাং উত্তর হবে ঘ। 24 নম্বর দেখো, অ্যালুমিনিয়াম 3+ আয়নের সাথে কতটি নাইট্রেট আয়ন যুক্ত হতে পারে? যেহেতু আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3 আর নাইট্রেটের যোজনী হচ্ছে 1, সুতরাং আমরা যৌগ যদি লিখি তাহলে হচ্ছে নাইট্রোজেনের যোজনী 3 আমাদের এখানে চলে আসবে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 এখানে যাবে, নাইট্রেটের যোজনী 1 লিখতে হচ্ছে না। সুতরাং একটা অ্যালুমিনিয়াম আয়ন যদি আমরা নেই সেখানে নাইট্রেট আয়ন যুক্ত হবে 3টি, সুতরাং উত্তর হবে গ 3টি। 25 নাম্বার দেখো, যৌগমূলকের বৈশিষ্ট্য। একাধিক পরমাণু থাকে, হ্যাঁ,
যৌগমূলকে একাধিক পরমাণু মিলে একটা যৌগমূলক হবে। যোজনী শূন্য হতে পারে, কখনোই নয়, কারণ যৌগমূলকে কোনো না কোনো চার্জ থাকবেই, আর সেটি তাদের যোজনী। যেমন সালফেট, যেমন হাইড্রোক্সিল, এদের কোনো না কোনো চার্জ থাকবেই। সুতরাং যৌগমূলকের যোজনী কখনো শূন্য হয় না। তার মানে একাধিক পরমাণু থাকে, ঠিক আছে। ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে, যেহেতু এটা ঋণাত্মক আধান বিশিষ্ট। আবার অ্যামোনিয়াম, এটি আমাদের ধনাত্মক আধান বিশিষ্ট যৌগমূলক। সুতরাং 1 এবং 3 সেটি কোথায় আছে? খ নাম্বারে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের ভালো লাগে তাহলে আমরা অধ্যায় ভিত্তিক এরকম 20, 25টা, 30টা এমসিকিউ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এরপর তোমরা কোন অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা দেখতে চাও সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।